বাংলাদেশের সকল দুর্বল ব্যাংক গ্রাহকদের জন্য একটি দারুণ সুখবর দিল সরকার। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যুগান্তর নামক একটি অনলাইন পত্রিকা। এই পত্রিকার একটি সংবাদ প্রতিবেদনটি মূলত প্রকাশিত হয় 28 মার্চ 2025 খ্রিস্টাব্দ তারিখে। এখানে বলা হচ্ছে, প্রাক বাজেট আলোচনায় অর্থ উপদেষ্টা বলছেন দুর্বল ব্যাংক অবসানে নতুন আইন হচ্ছে। আর এই আইনের প্রধান বিশেষত্ব হচ্ছে ব্যাংক অবসান হলে আমানতকারীরা টাকা ফেরত পাবেন এবং জুনে মিলবে IMF ঋণের দ্বিতীয় কিস্তি। বাজেট হবে ব্যবসা বান্ধব। আর এই আইনের সবচেয়ে বড় যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে দুর্বল ব্যাংক অবসায়ন এবং একীভূতকরণে আইন হচ্ছে। অর্থাৎ দুর্বল ব্যাংকগুলো প্রয়োজনে অবসায়ন হবে এবং যেগুলো প্রয়োজন নেই অবসায়ন করার সেগুলো মার্জ হচ্ছে, অর্থাৎ একীভূতকরণ হচ্ছে। তো এটা দুর্বল ব্যাংকের গ্রাহকদের জন্য একটা দারুণ সুখবর হতে চলেছে, কারণ কোনো দুর্বল ব্যাংকের গ্রাহকের টাকা অপচয় হবে না, বরং গ্রাহকরা তাদের প্রাপ্য টাকা ফিরে পাবেন। তো কি বলা হচ্ছে মূলত এই আইনে, আর কি বলছেন সরকার, কি বলা হচ্ছে গ্রাহকদের পক্ষ থেকে, এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে। প্রিয় ভিউয়ার্স, আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন। তাহলে শুরু করা যাক। এই সংক্রান্ত প্রতিবেদনে বলা হচ্ছে, কোনো কারণে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ঋণ কর্মসূচি থেকে বের হয়ে গেলে অন্য দাতা সংস্থারাও নানা প্রশ্ন তুলতে পারে। দাতা সংস্থাগুলো সহযোগিতার জন্য IMF এর ঋণ কর্মসূচি অব্যাহত রাখতে চায় সরকার। মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের তাদের সঙ্গে 2025-26 অর্থবছরের প্রাক বাজেট আলোচনায় অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ এসব কথা বলেন। জুনে IMF এর ঋণের দ্বিতীয় কিস্তির অর্থ একসঙ্গে ছাড় করবে সংস্থাটি, এমনটি জানানো হয়েছে। ওই আলোচনায় ব্যাংক খাতে শৃঙ্খলা ফেরাতে একটি কমিশন গঠন করার প্রশ্নে জবাবে উপদেষ্টা বলেন, এটা সময় সাপেক্ষ ব্যাপার, তবে দুর্বল ব্যাংক অবসায়ন এবং একীভূতকরণে আইন হচ্ছে। এই আইনের মাধ্যমে দুর্বল ব্যাংকের বিষয়টি সিদ্ধান্ত হবে, তবে হুটহাট করে কিছু হবে না। আমানতকারীরা তাদের টাকা ফিরে পাবে এবং এটার জন্য ব্যাংকগুলোকে চট করে বন্ধ করে দেয়া হবে না। IMF এর ঋণ অব্যাহত রাখার বিষয়ে এক প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, ঋণ না নেওয়াটা খুব ভালো, তবে বাংলাদেশের GDP এবং ঋণের অনুপাত অন্যান্য দেশের তুলনায় অনেক কম। এছাড়া সরকারি ব্যয়ের চাহিদা মেটানোর মতো রাজস্ব না থাকার কারণেই ঋণ নিতে হচ্ছে। IMF ঋণ দিচ্ছে বাজেট সহায়তা হিসাবে। প্রকল্পে অনেক ঋণ এলেও তা দিয়ে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ানো যায় না। তারপরও খুব একেবারে মুখিয়ে আছি এমনটিও নয়, এর জন্য চতুর্থ কিস্তি পেছানো হয়েছে। তারা নানা শর্ত দিচ্ছে, বাংলাদেশের পক্ষে এগুলো পর্যালোচনা করা হচ্ছে। তিনি আরও বলেন, IMF থেকে যদি বাংলাদেশ ঋণ না দেয় তাহলে অন্যান্য দাতা সংস্থাও আস্থা পায় না। তখন বিশ্ব ব্যাংক, ADB, জাইকা সহ অন্যান্য সংস্থাও অর্থায়নের ক্ষেত্রে প্রশ্ন তুলবে, কেন IMF সরে গেল? তখন একটি বড় ধরনের সমস্যা হতে পারে। তাছাড়া এই ঋণ না নিলে বৈদেশিক বিনিয়োগ বাড়ানো দরকার, সেটাও এই মুহূর্তে সম্ভব হবে না। IMF ঋণের সর্বশেষ অবস্থা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, তাদের কিছু অগ্রাধিকার অ্যাকশন রয়েছে, এগুলোর দুই একটি পূরণ করা সম্ভব হয়নি। এগুলোর মধ্যে আলাপ আলোচনা চলছে। সরকার আশা করছে জুনের মধ্যে চতুর্থ এবং পঞ্চম দুই কিস্তি একসঙ্গে পাওয়া যাবে। সাংবাদিকরা জানতে চান, তাহলে IMF এর অন্যতম শর্ত হচ্ছে মুদ্রা বিনিময় হার পুরোপুরি বাজারের উপর ছেড়ে দেওয়া। এটি কি জুনের আগেই বাস্তবায়ন হবে? জবাবে অর্থ উপদেষ্টা বলেন, এটি এখনই বলা সম্ভব হচ্ছে না, কারণ মূল্যস্ফীতি আর কতদিন থাকে। হঠাৎ করে বাজারের উপর ছেড়ে দেওয়ায় পাকিস্তান এবং শ্রীলঙ্কার মতো হয়ে গেলে বিপদ বাড়বে। এই বিষয়গুলো নিয়েই আলোচনা চলছে। আসছে বাজেট নিয়ে বলতে গিয়ে অর্থ উপদেষ্টা বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং কর্মসংস্থান বাড়ানো বড় চ্যালেঞ্জ। এজন্য কৃষি এবং বিদ্যুতে ভর্তুকি অব্যাহত রাখা হবে। পাশাপাশি বাজেটে শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা খাতে বেশি গুরুত্ব দেওয়া হবে। এমন প্রকল্প নেওয়া হবে যাতে স্থানীয় কর্মসংস্থান সৃষ্টি হয়। মেগা প্রজেক্ট নেওয়া হবে না। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, অর্থনৈতিক স্থিতিশীলতা, কর্মসংস্থান বৃদ্ধি এবং বেসরকারি খাত সম্প্রসারণকে গুরুত্ব দেওয়া হবে। পদচিহ্ন হিসাবে বাজেটে কিছু কিছু মধ্য এবং দীর্ঘমেয়াদী বিষয় থাকবে। তিনি আরও বলেন, নতুন বাজেটে ব্যবসা বান্ধব কর ব্যবস্থাপনার চেষ্টা থাকবে। বাজেটে নেওয়া উদ্যোগগুলোর ইম্প্যাক্ট বা প্রভাব বিশ্লেষণ করে তার উপকার উল্লেখ থাকবে, যাতে নতুন সরকার দায়িত্ব নেয়ার পর সেসব উদ্যোগ বাস্তবায়ন না করলে তাদের জবাবদিহির আওতায় আনা যায়। অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব এবং জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান বলেন, ভ্যাট কমানো দরকার, তবে ভ্যাট একক হারে নিয়ে আসতে পারলে
তখন চিন্তা ভাবনা করা যাবে। ভ্যাটের একক হার বাস্তবায়ন হলে তখন সুনির্দিষ্ট কিছু খাতে যৌক্তিক পর্যায়ে নিয়ে আসা হবে। তিনি বলেন, এবার বাজেটে ব্যবসা বান্ধব করার চেষ্টা করব। সম্পদ কর আরোপের বিষয়ে এক প্রশ্নের জবাবে এনবিআর চেয়ারম্যান বলেন, হোল্ডিং ট্যাক্স নেয় সিটি কর্পোরেশন, পৌরসভা, ইউনিয়ন পরিষদ। ভবিষ্যতে সম্পদ কর চালুর ইঙ্গিত থাকবে এই বাজেটে। একটা সময় পর আমরা সম্পদ কর বাস্তবায়নে যাব। অর্থ বিভাগের সচিব ডক্টর মোহাম্মদ খালিকুজ্জামান মজুমদার বলেন, আগামী অর্থ বছরের বাজেটের ব্যয় পরিকল্পনায় কম গুরুত্বপূর্ণ প্রকল্প বাদ দেওয়া হয়েছে। এই কাজটি আমরা করে যাচ্ছি। সংশোধিত বাজেটে 2,65,000 কোটি টাকা থেকে 2,16,000 কোটি টাকায় নেমে এসেছে। তারপরও অনেক টাকা রয়ে গেছে, বিভিন্ন মন্ত্রণালয় নিতে পারছে না। এর কারণ হলো, প্রথম থেকেই আমরা অপ্রয়োজনীয় ব্যয় বাদ দিচ্ছি। ব্যাংক হিসাবে 10 লাখ টাকা পর্যন্ত জমার উপর আবগারি শুল্ক প্রত্যাহার, কর মুক্ত আয়সীমা 3.5 লাখ টাকা থেকে বাড়িয়ে 4 লাখ টাকা সহ 27টি লিখিত প্রস্তাব তুলে ধরেন ইআরএফ সভাপতি দৌলত আক্তার মালা। অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক আবুল কাসেম সহ অন্যান্য সদস্যরা বক্তব্য দেন। তো উল্লিখিত বিভিন্ন আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে যুগান্তর পত্রিকার আলোকে দুর্বল ব্যাংক অপসারণের নতুন আইন হচ্ছে এবং এই আইনের মাধ্যমে দুর্বল ব্যাংকগুলোর যে গ্রাহক আছেন তারা তাদের প্রাপ্য সুবিধা পাবেন, আর দুর্বল অনেক ব্যাংকগুলো একীভূতকরণ হতে পারে এমনটি আভাস পাওয়া যাচ্ছে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।